একটি ছোট্ট গ্রামে বাস করত দুই বোন ও তাদের দাদি। বড় বোন মিতু জমিদারের বাড়িতে সারাদিন হাড়ভাঙা খাটুনি খেটে তাদের তিনজনের সংসার সে একাই চালায়। আর ছোট বোন রূপা সারাদিন খেয়ে দেয়ে ঘুমায়, সংসারের ব্যাপারে তার বিন্দুমাত্র চিন্তা নেই। রূপা, ঘুম থেকে ওঠ, সকাল তো হয়ে গেল। তোর বড় বোন সেই সকালে জমিদার বাবুর বাড়িতে কাজ করতে চলে গেল, আর তুই কিনা এখনো ঘুমাচ্ছিস। কি হয়েছে দাদি? এত সকাল সকাল তুমি চিল্লাচ্ছ কেন? আর তুমি তো জানোই আমার পক্ষে এখন আর কোনো কাজ করা সম্ভব না। সময় হলে আমি নিজেই কাজ করব, তোমায় বলতে হবে না। এখন তুমি এখান থেকে যাও তো, আর শান্তিতে আমায় একটু ঘুমাতে দাও। রূপার দাদি আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিতু সে জমিদারের বাড়িতে রান্না করছে। রান্না করার কাজ শেষে সে জমিদারের ঘর মুছছে। এভাবে কাজ করতে করতে দুপুর হয়ে যায়। সেই সময় আবারও রূপার দাদি রূপার কাছে আসে। রূপা, এবার তো তুই ঘুম থেকে উঠবি নাকি? সূর্য যে এখন মাথার উপরে। আচ্ছা, তুই না হয় কোনো জায়গায় কাজ করবি না, তা না হয় আমি মানলুম, কিন্তু তাই দেখে তুই কি বাড়িতে আমার সাথে কোনো কাজে লাগতে পারিস না? আমি একা মানুষ, আর কত দিক সামলাবো। দাদি, তুমি আমায় জ্ঞান দিও না তো। আমি তোমার কাছ থেকে এত জ্ঞান শুনতে চাই না। তুমি এখন যাও, আমাকে আর একটু ঘুমাতে দাও। তুই এই কথা কিভাবে বলিস? এর আগের বছর ঘর ঠিক করতে গ্রামের মোড়লের কাছ থেকে আমরা ঋণ করে ঘর ঠিক করেছি। এই ঋণের টাকা পরিশোধের জন্য তোর বোন সারাদিন কত খাটে, কত কষ্ট করে, আর তুই কি না সারাদিন ঘরের ভিতরে পড়ে পড়ে ঘুমাস। বেলা যখন প্রায় শেষের দিকে, তখন মিতু জমিদার বাবুর বাড়ির কাজ শেষ করে তার বাড়িতে আসে। দেখ না মিতু, আমি রূপাকে কতবার বলছি যে তুই সারাদিন ঘরে তো পড়েই থাকিস। এর থেকে তুই তোর বোনের সাথে গিয়ে কাজ করো, তাতে ঘরে দুটো পয়সা আসবে। আর এতে যেমন রূপা কাজ করবে, তেমনি আবার মিতু তোর ওপর ও চাপ কমে আসবে। হ্যাঁ রে বোন, তুইও চলো। দুজনে মিলে একসাথে কাজ করলে আমাদের যেমন তাড়াতাড়ি ঋণও পরিশোধ হয়ে যাবে, আবার ঘরে দুটো পয়সা আসবে। আমাদের সংসারও খুব ভালোভাবে চলবে। আমি দুজনকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। আমি কোনো কাজ করতে পারবো না। তোমাদের ঋণ তোমরাই পরিশোধ করো, আর সময় হলেই আমি কাজ করব। তোমাদের তা বলতে হবে না। এরপর তাদের কথা মাঝখানে রাত হয়ে যায়। রূপাও কোনো কিছু বুঝতে চায় না। পরদিন সকালবেলায় মিতু আগেই জমিদারের বাবুর বাড়িতে কাজ করতে চলে যায়। তাদের বাড়িতে গ্রামের মোড়ল তার টাকা চাইতে চলে আসে। খুড়ি ও খুড়ি, তুমি যদি বাড়িতে থাকো তাহলে বাইরে চলে আসো। আরে মোড়ল সাহেব, যেটা বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? তা খুড়ি, তোমার কি মনে নেই আমার টাকার কথা? যেটা তুমি নিয়ে আর দেয়ার কথা মনে নেই তোমার? মনে থাকবে না কেন? টাকা হলে আমি তোমাকে তোমার টাকা দিয়ে দেব। আমি তো এটাই বুঝি না, তোমার ঘরে দুটো মেয়ে, বড় মেয়েকে খাটাচ্ছ আর ছোট মেয়েকে সারাদিন ঘরের ভিতর সাজিয়ে রেখে দিয়েছ। যদি ছোটটাকে দিয়েও কাজ করাতে, তাহলে এতদিন আমার ধার পরিশোধ হয়ে যেত তোমার। আচ্ছা, যাই হোক, আমি তোমায় আমার এই ধারের কথা মনে করাতে এসেছিলাম। শুনেছিস রূপা, ওই যে দেখ, মোড়ল সাহেব এসে আমায় কতগুলো কথা শুনিয়ে গেল, আর তুই কিনা এখনো ঘুমিয়ে ব্যস্ত। যদি তুই একটু কাজ করতি, তবে আমায় আর এত কথা শুনতে হতো না। কি ব্যাপার দাদি? কিছু হলেই তুমি আমার সাথে কেন এমন করো? আমি তোমার কি ক্ষতি করেছি? তোমার সব শত্রুতাই শুধু আমার ঘুমের সাথে। আমি তোমায় আবারও বলছি, আমি কোনো কাজ করতে পারবো না, তাই আমায় সমস্ত কথা বলে কোনো লাভ নেই। তাদের কথা চলতে থাকে। আর অন্যদিকে মিতু জমিদারের বাড়িতে সেই সকাল থেকে কাজ করেই চলেছে। মিতু তীব্র গরমের ভিতরে হেসেলের সমস্ত রান্না শেষ করে ঘর সাফ করে। এরপর যখন বারান্দা করছে, তখন জমিদার গিন্নি বলে, মিতু, তুই এমনভাবে আস্তে আস্তে কাজ করছিস কেন? দেখে মনে হচ্ছে তোর শরীরে যেন এক ফোঁটা শক্তিও নেই। ভালোভাবে কাজ করো। তুই যেন তোর হাত চলতেই চায় না। আর তোর ছোট বোনটাকে ঘরে বসিয়ে না রেখে এখানে এসে কাজ করতেও তো পারে। আমাদের এই এত বড় বাড়িতে আরও কিছু লোক তো দরকার। আসলে গিন্নিমা, আপনি তো জানেনই আমার ছোট বোনটা একটু আলসে প্রকৃতির। ও সহজে কাজ করতে চাইবে না।
আর আপনাদের এই এত বড় বাড়ির কাজ ওর শরীরের সহ্য হবে না। ঠিক আছে, এত কথা বলতে হবে না, এখন চুপ করে কাজ করো। মিতু এভাবেই তার কাজ চালিয়ে যেতে থাকে। কিন্তু সকালবেলায় বোন ও দাদির চিন্তা করে সে কোনো কিছু খেয়ে আসেনি। আর জমিদারের বাড়িতে এত কাজ তার শরীর সইতে না পেরে হঠাৎ করে সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। আরে আরে, মিতু যে অজ্ঞান হয়ে গেল। হারান্দা, ওকে ধরুন, ওকে নিয়ে ওর বাড়িতে রেখে আসি, চলুন। দেখুন, মিতু সারাদিন কিছু খায়নি আর প্রচুর পরিমাণে কাজ ও শরীর সহ্য করতে পারেনি, যার ফলে ওর শরীর এখন খুবই দুর্বল। তাই ওকে আর এখন কোনো কাজ করতে দিলে চলবে না। ওকে আপাতত বিশ্রামে রাখতে হবে। ওকে দিয়ে এখন ভুলেও কোনো কাজ করাবেন না। সবাই যখন ঘরের বাইরে চলে যায় তখন মিতু ও রূপা এবং তাদের দাদি একসাথে বসে বলে, রূপা, এবার তোর কাজ করার সময় চলে এসেছে। এবার আর তুই না করিস না। তুই তো দেখতেই পাচ্ছিস তোর বোন অসুস্থ, ও আপাতত আর এখন কাজ করতে পারবে না। তাই রূপা, তুই এবার একটা কাজ জোগাড় করে সংসারটা বাঁচা। হ্যাঁ রে রূপা, তুই এবার আর না করিস না। তুই তো শুনলি, ডাক্তারবাবু আমায় কাজ করতে নিষেধ করে গেল। লক্ষ্মীটি বোন আমার, তুই এবার সংসারের দায়িত্ব নিজের কাজে তুলে নে। তোমরা এসব কি বলছো দুজনে? আর আপু, তুমি যেভাবে বলছো তুমি মনে হয় একেবারে অসুস্থ হয়ে গেছো। ডাক্তারবাবু তো বলল কিছুদিন পরে তুমি আবার সুস্থ হয়ে যাবে। যতদিন পর্যন্ত তুমি সুস্থ না হও ততদিন পর্যন্ত আমাদের ঘরে জমানো চাল ডাল তো রয়েছে, এগুলো দিয়ে আমরা দিন পার করে দেব। এরপর যা হয় দেখা যাবে। এসব তুই কি বলছিস রূপা? তুই যদি এখন এই সময় এই কথা বলিস তাহলে আমাদের সংসার তো পুরো ভেসে যাবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। এই কথা বলে রূপা সেখান থেকে চলে যায়। আর এরপর মিতু ও তার দাদি মিলে বলে, বুঝলি মিতু, সব হয়েছে আমার ভাগ্য না হলে এই মেয়েটা সারাদিন কাজ করতে চায় না, আর আমাদের এই বড় বিপদের দিনে ও কাজ থেকে পালিয়ে যেতে চায়। এভাবে তুমি বলো না। দেখো রূপা, একদিন সবই বুঝবে। এভাবে তাদের অভাবের সংসারে একের পর এক দিন পার করতে থাকে। হঠাৎ করে তাদের ঘরের সমস্ত চাল ডাল ফুরিয়ে আসে। এরপর রূপা রাগ করে তার বোনের কাছে এসে বলে, আপু, আমাদের ঘরের যে সমস্ত চাল ডাল সবকিছু শেষ হয়ে গেছে, এখন আমরা খাবো কি? আমি তো তোকে আগেই বলেছি বোন, আমাদের কাজ না করলে ঠিকমতো পেটে খাবার জুটবে না। আর এজন্যই তো আমি তোকে কাজ করতে বলেছিলাম, কিন্তু তুই তো আমার একটা কথাও শুনিস না। তাই তোকে আমি এখনো বলছি, আর কোনো কথা না বলে এখনো সময় আছে। যা, তুই গিয়ে এখনই কাজ শুরু কর। রূপা পেটের ক্ষুধার যন্ত্রণা নিয়ে সে চলে যায় গ্রামের ব্যবসায়ী রফিক মিয়ার কাছে। সে সেখানে গিয়ে তাকে বলে, রফিক কাকা, আপনি তো জানেনই আমাদের একটা জমি আগে থেকেই পড়ে আছে। ওটা কেউ চাষ করে না, তাই আমি ভেবেছি ওই জমিতে আলু গাছ লাগাবো। দয়া করে আপনি আমায় কিছু আলুর বীজ দিন। তোমার তো চাষের কোনো অভিজ্ঞতা নেই, তুমি কি পারবে চাষ করতে? হ্যাঁ চাচা, আমি পারবো। আপনি শুধু আমায় বীজগুলো দিন। এরপর রূপা রফিক সাহেবের কাছ থেকে আলুর বীজ নিয়ে তার জমিতে চলে আসে। সে প্রথমে সমস্ত জমি একেবারে পরিষ্কার করে নেয়। এরপর শক্ত মাটি কুপিয়ে আলুর বীজ লাগাতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুদিন চলে যায়। ইতিমধ্যে রূপার সমস্ত আলু গাছগুলো বড় হয়ে যায়। আবার মিতুও সুস্থ হয়ে যায়। এরপর দুই বোন মিলে পুরো ক্ষেতের যত্ন নিয়ে গাছগুলো বড় করে এবং দেখতে দেখতে আলুগুলো বড় হয়ে যায়। এরপর দুই বোন মিলে একসাথে ক্ষেতে সমস্ত আলু তুলে এবং রূপা বাজারে তা নিয়ে বিক্রি করে দিয়ে আসে। দেখেছিস রূপা, তোর পরিশ্রমের ফলে আমাদের ভেসে যাওয়া সংসারটা আবারও তোর জন্য ঘুরে দাঁড়িয়েছে। এখন তো তুই বুঝতে পেরেছিস পরিশ্রমই একমাত্র ফল। হ্যাঁ দাদি, আমি সব বুঝতে পেরেছি। আমি আর আলসেমি করব না। আপু জমিদার বাড়িতে কাজ করবে আর আমি মাঠে চাষ করব। দেখবে, এতে যেমন আমাদের ঋণ পরিশোধ হয়ে যাবে, আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। বাহ, আমার আজ আনন্দের শেষ নেই। তুই দেরি হলেও তো বুঝতে পেরেছিস বোন, এতেই আমি অনেক খুশি।
আর এভাবেই পরিশ্রমের মধ্য দিয়ে তাদের দিনগুলো সুখে শান্তিতে কাটতে থাকে।